এখন আমাদের টপিক 1 আ দেখা যাচ্ছে? জি, ম্যাম। জি, ম্যাম। আচ্ছা। আমাকে একটু বলবেন টপিক 1 এ কোনো কিছুতে আপনাদের অসুবিধা আছে কিনা বা কোনো টপিক কি এমন আছে যেটা রিপিট করা লাগবে? আচ্ছা, আপনারা রেসপন্স না করলে বলেন তো? আচ্ছা সমস্যা নেই। আমি একটু করে যদি আপনাদেরকে রিপিট করে যাই জিনিসটা আমরা সরি বাবা বুঝিনি। আর কোন বছর আমরা পারি কিন্তু কেউ কম পারছে মানে সেকেন্ড কথাটা আরেকবার বলা যাবে? খুব ইকো হচ্ছে আপনার কথায়। একটু বলতে বলেন। কি মানে আমরা পার্ট 1 করছি বা ছবিটি কিন্তু খুব কম করা হয়েছে 2 মানে কম সেকেন্ড করা স্লাইড হয়েছে। আচ্ছা ঠিক আছে। সেকেন্ড স্লাইডটা। ওকে আমি তাহলে ওইটা ওপেন করি। ওইটাতে কোনো অসুবিধা থাকলে ওইটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। আচ্ছা। আমরা টপিক 2 টা শেয়ার করলাম। টপিক 2 এ কোন টপিকটা আমরা আরেকবার বললে ভালো হয় ওইটা একটু বলবেন। আমরা এখানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দেখেছিলাম, এথিক্যাল ডাইলেমা গুলো দেখেছিলাম, ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, SWOT অ্যানালাইসিস, পেস্ট অ্যানালাইসিস, কালচার, প্যারোচিয়ালিজম ছিল, হথর্ন স্টাডিজ ছিল, আর আমাদের লাস্টে ম্যাথ গুলো এই জিনিসপত্র। কোনটা নিয়ে আমরা বলবো? কোনটাতে একটু কম বোঝা আছে? বলবেন কি? নাকি পুরো জিনিসটা শেষের একটা ক্লাসটা শর্টকাটে ব্রিফিং দিয়ে ফেলবো? শর্টকাটে ব্যবহার করতে সরি? আচ্ছা, শর্টকাটে পুরোটা ঠিক আছে। আমরা যদি ওকে, আমরা একদম শর্টলি আপনাদেরকে টপিক 2 টার একটা রিক্যাপ দিয়ে যাই। টপিক 2 তে দেখেন আমরা কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করেছিলাম। সায়েন্টিফিক ম্যানেজমেন্টে আমরা কি করেছিলাম? আমরা কিন্তু আসলে ফ্রেডরিক উইনস্লো টেইলরের ৬ টা সূত্র নিয়ে বা ৬ টা ডাইমেনশন নিয়ে আমরা এখানে এই পড়াটা পড়ি। এখানে যেটা হয়, এর আগ পর্যন্ত যেটা হতো, ওখানের মধ্যে আমরা দেখা যায় কি রুল অফ থাম্ব বা যেটা হয় না যে কমন প্র্যাকটিস গুলোর উপরেই ম্যানেজমেন্টের নিয়মগুলো ছিল। কিন্তু আমরা যখনই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট দেখি, তখন দেখা যায় কি ওই সময় থেকে আমার কাজের ক্ষেত্রে অনেক স্পেসিফিকেশন ফোকাস করাটা শুরু হয়। যেমন এখানের মধ্যে আমরা ৬ টা ডাইমেনশন এ দেখি আমরা শর্টলি আসলে প্রসিড করছি। আমাদের যেহেতু টাইম কনস্ট্রেইনট টা আছে। ১ম এ যেমন দেখেন টাইম অ্যান্ড মোশন স্টাডিজ ছিল। এখানে যেটা বলা আছে যে আমাদের প্রতিটা কাজ করার সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে টা আমরা ফাইন্ড আউট করছিলাম। কিভাবে করছিলাম? যে আমরা প্রতিটা কাজকে ছোট, ছোট কম্পোনেন্টে ভাগ করে সব কাজ সবচেয়ে ভালো মতো করার টেকনিকটা বের করছিলাম। ডিভিশন অফ লেবার যেটা দেখেন ওখানে কি ছিল? আমরা যেকোনো কাজ এমপ্লয়ি যে সবচেয়ে ভালো পারে তাকে দিয়ে ওই কাজ করানোর কথা বলা হচ্ছে। ওয়ার্ক মেথড এর কথা যেটা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এ বলছে, ওখানেও কিন্তু কি বলা হচ্ছে? প্রতিটা কাজ করার সময় একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর যাতে এন্টায়ার অর্গানাইজেশন এ ফলো করা হয়। আবার দেখেন ট্রেনিং ডেভেলপমেন্ট এর কথা যে এমপ্লয়িদেরকে টাইম টু টাইম ট্রেনিং দেয়া দরকার, ডেভেলপমেন্ট প্রোগ্রামে আনা দরকার। এটাও কিন্তু আমার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এর পার্ট। এটা ছাড়াও দেখেন এখানের মধ্যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের পে রিওয়ার্ড নিয়েও একটা কথা আছে। ওইটা কি বলেছে উনি? উনি যেটা বলেছে যে এমপ্লয়িদেরকে বেতনটা বা তার আ রিওয়ার্ড গুলো একটা পিস রেট সিস্টেমে দেয়ার কথা। পিস রেট সিস্টেমটা কি? যে এমপ্লয়ি আসলে যত ইউনিটে কাজ করবে, ওই ইউনিটের বেসিসে তার পেমেন্ট হওয়া আর লাস্টলি যখনই এমপ্লয়ি কাজ করবে ম্যানেজারকে ক্লোজলি ওইটা তদারকি করা। এটা ছিল আমাদের সায়েন্টিফিক ম্যানেজমেন্টের টার্ম গুলো। এথিক্যাল ডাইলেমার মধ্যে কিন্তু আমরা একটা ম্যানেজার ওয়ার্ক প্লেসে যে ধরনের এথিক্স রিলেটেড প্রবলেম গুলো ফেস করে ওগুলোর কথাবার্তা আমরা বলেছিলাম। যেমন এখানে অনেক কিছুই আছে। আমরা যদি যেমন হুইসল ব্লোয়িং এর কথা যদি বলি যে কোনো কিছু অর্গানাইজেশনে ঘটছে ওটা হয়তোবা আমরা বাইরে জানিয়ে দিচ্ছি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ওখানে যখন কাজের মধ্যে ঢুকিয়ে ফেলছি। আমি যখন দেখছি কি যে ২ টা জিনিসের মধ্যে আমার পার্সোনাল ইন্টারেস্ট যে জিনিসটা সার্ভ করবে ওইটা আমি চয়েস করে নিচ্ছি। অনেক সময় দেখা যাচ্ছে অর্গানাইজেশন আমরা এনভায়রনমেন্ট এর প্রতি রেসপনসিবিলিটিটা প্রপারলি ফিল আপ করছি না বা এমপ্লয়িকে দিয়ে ওভারটাইম করানো হচ্ছে। কিন্তু তাকে ঠিকমতো পে করা হচ্ছে না। আবার দেখেন আনসেফ প্রোডাক্ট মার্কেটে রাখা হচ্ছে। এই সমস্ত জিনিস এখানে আরো কিছু এক্সাম্পল আছে। তো এই সমস্ত জিনিস কিন্তু আমাদের এথিক্যাল ডাইলেমার এক্সাম্পল। এথিক্যাল ডাইলেমা জিনিসটা যদি আমরা
এই সমস্ত পার্সপেক্টিভ আমরা যখন কথাগুলো বলি, কথাটা কিন্তু আমরা ওই জন্যই বলছি যে যখন ম্যানেজার কাজ করতে চায়, অনেক সময় দেখা যায় কিছু ব্যাপারে তার দেখা যায় অর্গানাইজেশনের স্বার্থ মাথায় রেখে সে এমন অপশন চুজ করতে হচ্ছে যেটা আসলে তার নীতির সাথে যাচ্ছে না, অ্যালাইন করছে না। তখন কিন্তু সে এথিক্যাল ডাইলেমায় পড়ে যাচ্ছে। ওইটা নিয়ে সিনারিও গুলো কিন্তু আমরা এখানে দেখেছিলাম। এরপর দেখেন আমরা ডাইভার্সিটির কথাটা যেটা দেখেছি, ডাইভার্সিটি আমরা ওয়ার্ক প্লেস অনেক টাইপের দেখে থাকি। জেন্ডারের ডাইভার্সিটি আছে, বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে মানুষজন আছে, এক এক এজ গ্রুপের মানুষজন আছে, যেটাকে আমরা জেনারেশনাল ডাইভার্সিটি বলছি। এক একজন কাজ এক একটাতে তার এক্সপার্টিজ এর উপর বেস করে অ্যাবিলিটি ডাইভার্সিটি আছে। এক এক এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের মানুষজন হিসেবে আমার এডুকেশনাল ডাইভার্সিটি আছে। তো সবগুলো মিলিয়ে কিন্তু আমরা ওয়ার্ক প্লেসে ডাইভার্সিটি দেখি। এরপর দেখেন আপনাদের আমার সোয়াট আর পেস্টেলের কথা আমরা বলেছিলাম। সোয়াট আর পেস্টেলের মধ্যে দেখেন আপনাদেরকে একটা কথা বারবার আমরা মনে হয় বলেছি ক্লাসের মধ্যেও, যে পার্সপেক্টিভটা মাথায় রাখবেন। সোয়াটে কিন্তু সোয়াট বা পেস্টেলের মধ্যে আপনার কোয়েশ্চেন যদি আমার ক্ষেত্রে আসেও, এখানে কিন্তু ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসার চান্সটা বেশি। এখানে আপনাদের ডিফাইন সোয়াট, ডিফাইন পেস্টেল ওরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আপনাদের এই লেভেলে আসবে না। কিন্তু এটার জন্য আপনাকে কিন্তু জানতে হবে এখানে ভিতরে কোন কোন জিনিস কাজে আসছে এন্ড কিভাবে আসছে। যেমন দেখেন সোয়াট যখন আমরা করি, সোয়াটে কি ছিল, আমরা স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, যে কোনো একটা বিজনেস আইডিয়া কত ভালো বা কতটুকু খারাপ, তখন কিন্তু আমরা ওইটা বুঝতে এই সোয়াট অ্যানালাইসিসটা অনেক সময় করে থাকি। বা একটা কোম্পানির দুর্বলতা কোথায়, কোন জায়গায় সে সামনে ম্যাম ইনভেস্ট সোয়াটে করতে কি টাইপের কোশ্চেন আসবে? পারি, বুঝতেই পারবেন। সোয়াটে সোয়াটে কি টাইপের, কি টাইপের আপনার কোশ্চেন যদি আসবে? সোয়াট আচ্ছা, সোয়াট পেস্টেল এগুলোর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যদি আমরা কথা বলি, সোয়াট পেস্টেলে কিন্তু ক্রিয়েটিভ কোয়েশ্চেন আসবে। ক্রিয়েটিভ যদি আমরা আরো স্পেসিফাই করতে যাই, আপনাকে হয়তোবা কোনো একটা সিনারিও দিয়ে হয়তোবা ওইটার বেসিস আপনাকে সোয়াট অ্যানালাইসিস করতে বলা হবে, বা আপনাকে র্যান্ডমলি কোনো একটা কিছু হয়তোবা আহ একটা সিনারিও দিয়ে ওইটার পেস্ট অ্যানালাইসিস করতে দেওয়া হতে পারে, ঠিক আছে? তাহলে দেখেন আপনারা কিন্তু ভিতরে কোন জায়গায় কি কি পড়ছে ওটা কিন্তু জানেন। সোয়াটের যেমন দেখেন কোনটা স্ট্রেংথ, কোনটা উইকনেস, কোনটা অপরচুনিটি, কোনটা থ্রেট, এগুলো কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার। তখন আপনারা যেটা করবেন হয়তো বা আপনারা প্লেস ওইটার বেসিসে করতে পারবেন, ঠিক আছে? বা অনেক সময় হয় না, আপনাকে হয়তো বা কোনো একটা কিছু সোয়াট অ্যানালাইসিস করতে বলা হবে বা পেস্ট অ্যানালাইসিস করতে বলা হবে। তো এই কারণে আপনার কিন্তু কোন এখানের মধ্যে সোয়াটের মধ্যে কি কি এলিমেন্ট যায়, পেস্টেলে কি কি এলিমেন্ট যায়, ওগুলোর একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে, ঠিক আছে? যে আপনারা একটার সাথে একটা কনফিউজ যাতে না হয়ে যান। অনেক সময় আমরা যেটা দেখা যায় যে স্ট্রেংথ আর অপরচুনিটি মিলিয়ে ফেলি, উইকনেস আর থ্রেট মিলিয়ে ফেলি। খেয়াল রাখবেন আমরা যখন সোয়াট দেখি, সোয়াটে কিন্তু ক্লাসে কিন্তু বলেছিলাম আমরা স্ট্রেংথ আর উইকনেস এই দুটো কিন্তু আমার কি ছিল, ইন্টারনাল। আবার অপরচুনিটি থ্রেট এগুলো ছিল এক্সটার্নাল, তাই না? তো এই কারণে যখনই আমরা করবো আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আবার দেখেন আমরা যখন পেস্টেলের কথা বলি, আহ পেস্টেলের কথা যখন বলছি, এটা কিন্তু আমার একটা বিজনেস প্ল্যান যখন আমরা লঞ্চ করি, তখন কিন্তু ওই জায়গার পরিবেশটা এন্টায়ারলি কিরকম, পরিবেশ মানে কি, আমরা সামগ্রিক একটা পরিবেশের কথা বলছি। পলিটিক্যাল, ইকোনমিক, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগাল, এনভায়রনমেন্টাল, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা বিজনেসের পেস্টেল অ্যানালাইসিস আমরা করে থাকি যে পরিবেশে সে আছে। তো এখানে আপনারা খেয়াল রাখবেন যে আসলে কোন যে জিনিসটা আপনাকে চাওয়া হচ্ছে, এখানে আপনার ব্যাখ্যাও যাতে ওইটার পার্সপেক্টিভে আসে, ঠিক আছে? আপনাকে কিন্তু ডিফাইন বা ডিসক্রাইব ওরকমের খুব একটা আসার স্কোপ নাই এখানে। আসলে একটু ক্রিয়েটিভই আসবে। তো এই কারণে খেয়াল রাখবেন পার্থক্যগুলো কোন কোন জায়গায়। যেমন আমরা অনেক সময় দেখেন পলিটিক্যাল এর মধ্যে আর ইকোনমিক এর মধ্যে একটু কনফিউজড হয়ে যায়। পলিটিক্যাল যেটা বলছে ওইটা কিন্তু আপনার ওই জায়গার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বা ওখানকার কন্ট্রোলের কথা বলছে, কিন্তু ইকোনমিক এর কথা যখন আসে তখন কিন্তু আপনার ওখানকার মানুষের আসলে মানে ইকোনমিক্যাল যে কন্ডিশনটা, ম্যাক্রো ইকোনমিক, মাইক্রো ইকোনমিক ফ্যাক্টর গুলো, যেমন আমার ইনফ্লেশন বলেন, ইন্টারেস্ট রেট বলেন, এই সমস্ত জিনিসপত্র কিন্তু আমার ওখানের মধ্যে খেয়ালটা রাখতে হবে, ঠিক আছে? তো খেয়াল রাখবেন একটার সাথে একটার পার্থক্য কোন জায়গায়, কনফিউজড হয়ে যাবেন। অলরাইট, আমাদের দেখেন অর্গানাইজেশনের আচ্ছা, পেস্টেল সোয়াট নিয়ে কি আর কোনো প্রশ্ন আছে? হ্যালো? না ম্যাম। ওকে। এরপর কালচার নিয়ে তো আমরা আগেই কথা বলেছিলাম। কালচারের হলো কি ৬টা ডাইমেনশন আছে। এই ৬টা ডাইমেনশন এর এগুলো যখন আমরা এখানে স্ক্রিনে যেগুলো দেখছি, এগুলো সবই কিন্তু আমার অর্গানাইজেশনের কতটুকু তাদের কালচারটা ভালো বা খারাপ ওইটা আইডেন্টিফাই করতে হেল্প করছে। এখানে দেখেন কোনোটাই কিন্তু আমরা ব্লাইন্ডলি গুড অর ব্যাড বলতে পারি না। কিন্তু এই প্রতিটা ডিটেইল কিন্তু যেমন এখানে একেকটা ওর মানে আমরা একেকটা পার্সপেক্টিভ এখানে দেখি, যেমন পিপল ওরিয়েন্টেশন কিরকম, আউটকাম ওরিয়েন্টেশন কিরকম, কতটুকু তারা রেজাল্টে ফোকাস করছে, কতটুকু তারা রিস্ক নিতে চাচ্ছে বা রিস্ক অ্যাভয়েড করতে চাচ্ছে, সবকিছু মিলিয়ে কিন্তু আমার কোম্পানির কালচারটা গড়ে ওঠে, ঠিক আছে? এন্ড তারপর দেখা যায় যে আমাদের এমপ্লয়িরা ওটা কিভাবে একসেপ্ট করছে ওটা অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি কোম্পানির কালচারটা ভালো নাকি খারাপ। এরপর আমরা আরেকটা জিনিস এখানে আমাদের আসছে, ওটা কি ছিল, প্যারোচিয়ালিজম।
ওইটা আমাদের খুব স্পেসিফিক। আমরা কি করি যখন কোনো একটা কিছুকে অন্যগুলোর চেয়ে আহ বেটার মনে করি, একটা ন্যারো মাইন্ডেড ফোকাস যখন আমি কোনো একটা জিনিসকে আহ দিয়ে থাকি বা কোনো একটা জিনিসকে অন্যগুলোর চেয়ে একটু অতিরিক্ত প্রেফার করে থাকি, তখনই কিন্তু আমার প্যারোচিয়ালিজম কাজ করে। প্যারোচিয়ালিজমের আমার বিজনেসে 3টা পার্সপেক্টিভে আসে: এথনোসেন্ট্রিক, পলিসেন্ট্রিক আর জিওসেন্ট্রিক। এথনোসেন্ট্রিক কি ছিল? যখন আমরা মনে করি আমার হোম কান্ট্রির প্র্যাকটিস গুলো বেস্ট। হোম কান্ট্রি কারা ছিল? হোম কান্ট্রি হলো যেখানে আসলে আমার কোম্পানিটা আহ বলতে গেলে যেখানে আমার কোম্পানিটা মেইনলি এস্টাবলিশ, ঠিক আছে, যেখানে আমার এইচকিউ আছে, যেখানে আমার কোম্পানি রেজিস্টার্ড, ওটা আমরা মনে করছি ওই জায়গার প্র্যাকটিস গুলো সবচেয়ে ভালো প্র্যাকটিস। এরপর আছে কি পলিসেন্ট্রিক। পলিসেন্ট্রিক কি আমরা মনে করছি হোস্ট কান্ট্রির ম্যানেজাররা সবচেয়ে ভালো জানে। তো হোস্ট কান্ট্রি কি ছিল? যে আমরা যে সমস্ত দেশে, মানে মেইন যেখানে আমার বিজনেস আছে ওখানে ছাড়া অন্যান্য অনেক দেশে তো আমার বিজনেস থাকে, ওই অন্যান্য দেশ যেখানে যেখানে বিজনেসটা আছে ওগুলোকে কিন্তু আমরা হোস্ট কান্ট্রি বলি। তো হোস্ট কান্ট্রির ম্যানেজারকে যখন আমরা মনে করছি যে সেই সবচেয়ে ভালো জানে, তখন কিন্তু আমাদের অ্যাটিটিউডটা পলিসেন্ট্রিক অ্যাটিটিউডে। আর লাস্টে যেটা, ওটা হলো কি জিওসেন্ট্রিক অ্যাটিটিউড, যেটা আমাদেরকে কি বলছে? এটা হলো কি একটা ওয়ার্ল্ড ওরিয়েন্টেড আমাদেরকে একটা ভিউ দিচ্ছে। ওয়ার্ল্ড ওরিয়েন্টেড ভিউ মানে কি? যেটা আমরা মনে করছি যে গ্লোবালি সবচেয়ে ভালো যে যে প্র্যাকটিস গুলো হচ্ছে ওইটাই যখন কোনো ওয়ার্ক প্লেসে ফলো করা হয়। তো এই 3টার মধ্যে আমরা কিন্তু ক্লাসের মধ্যে বলেছিলাম যে আমরা যখন বেস্টটা চিন্তা করি, বেস্টটা আমরা কি বলতে পারি? আমরা আমরা ক্লাসের মধ্যে কিন্তু আপনাদের ডিসকাশন থেকে আমরা বের করেছিলাম যে ইন জেনারেল পলিসেন্ট্রিকটাকে আমরা ভালো ধরে নিই, বা এথনোসেন্ট্রিকও কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা কাজে দিচ্ছে, কিন্তু আমরা একদম ইনঅ্যাপ্লিকেবল বা একদমই যায় না বা অ্যাপ্লিকেবল না ওয়ার্ক প্লেস এর ক্ষেত্রে, এটাকে আমরা জিওসেন্ট্রিকটা ধরে নিই। কেন? কারণ জিওসেন্ট্রিকটা আপনাকে কনস্ট্যান্টলি একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভিউর সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে হয়, ঠিক আছে? তো আমরা একটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যে এখানে 3টা জিনিস আছে, এগুলোর পার্থক্যগুলো যাতে আপনার ক্লিয়ার থাকে, একটা জায়গায় একটা যাতে মনে না করেন। আর এখানে আমরা যদি বেস্টটা বলতে চাই, ইন জেনারেল পলিসেন্ট্রিকটা কম্পারেটিভলি বেস্ট, আর সবচেয়ে খারাপটা এখানে ছিল আমাদের জিওসেন্ট্রিক। এরপর আমরা হথর্ন স্টাডিজ এর কথা বলি। হথর্ন স্টাডিজ কি ছিল? এটা হলো কি 1920s থেকে 1930s এর মধ্যে আসলে আমাদের কি করি, আমাদের ওয়ার্কারদের প্রোডাক্টিভিটি কোন কোন জিনিস দ্বারা এফেক্টেড হয় বা ইম্প্যাক্টেড হয়, ওইটা বোঝানোর জন্য কিন্তু আমরা এই লম্বা সময় একটা এক্সপেরিমেন্ট হতে দেখেছিলাম, এন্ড ওই জিনিসটা থেকে কিন্তু আমরা হথর্ন স্টাডিজটা আনি। হথর্নের মধ্যে আপনাদেরকে আমি একটা স্পেসিফিক টেস্ট ক্লাসে পড়িয়েছিলাম, ওইটা ছিল কি আমাদের লাইটিং এর যে টেস্টটা। তো এখানে দেখেন হথর্নে আমরা লাইটিং টেস্টটা তো আই গেস আপনাদের মনেই আছে, কিন্তু হথর্নে দেখেন আমাদের মূল কথা কিন্তু এখানে আপনাদেরকে আমি যেটা হাইলাইট স্ক্রিনে দেখাচ্ছি এটাই, যে আসলে ওই হথর্ন স্টাডিজ থেকে একটা জিনিস বোঝা যায় যে কোনো একটা ওয়ার্ক প্লেসের মধ্যে আমার এমপ্লয়ীদেরকে আপনি মনিটারিলি কতটুকু বেনিফিট দিচ্ছেন না দিচ্ছেন, ওটার সাথে সাথে কিন্তু আপনি তাকে অ্যাজ এ হিউম্যান কেমন ট্রিট করছেন বা তার সোশ্যালি তাকে সে কোন কিরকম পরিবেশে আছে, ওটাও কিন্তু তার কাজের মোটিভেশনটা রাখতে বা সে কাজের প্রতি তার আগ্রহটা ধরে রাখতে আপনার কাজে দিচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু লাইটিং টেস্টের মাধ্যমে ওইটাই দেখি। এরপরে আমরা যেটা করেছিলাম, আমরা এখানে লোকাস অফ কন্ট্রোলের 2টা ডাইমেনশন দেখি। লোকাস অফ কন্ট্রোল কি? খুব সহজে বলতে গেলে কতটুকু কোনো একটা ঘটনার উপর আমরা আসলে নিজের কতটুকু কন্ট্রোল আছে বলে মনে করি। ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল কোনটা ছিল? ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল কোনটা ছিল? যেখানে আমরা মনে করছি যে আমার এমপ্লয়ি বা আমার যেকোনো একটা যেকোনো এক ইন্ডিভিজুয়াল সে মনে করছে যে তার কাজের উপর সবচেয়ে বেশি কন্ট্রোল তার নিজের আছে। তাহলে এরকম মানুষ কিন্তু কাজের ক্ষেত্রে তার দায়টাও প্রপারলি নিয়ে নেয়, এন্ড সে কিন্তু কি করছে, কারো উপর কোনো দোষ চাপাই দিতেও চায় না। কিন্তু এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল কি? অনেক সময় আমরা ওয়ার্ক প্লেসে দেখি যে যারাই কাজ করছে তারা কিন্তু ফুললি রেসপন্সিবিলিটি অনেক সময় নিতে চায় না। তখন জিনিসটা কিন্তু আমার এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোলে যায়, যে তারা তখন অন্যদের উপর ব্লেমটা চাপিয়ে দেয়। এরপর যেটা আমাদের শুরু, ওইটা হলো কি আমাদের ডিসিশন মেকিং প্রসেস। ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে আমরা আপনাদেরকে কিছু জিনিস বেশি করে করতে বলেছিলাম। ডিসিশন মেকিং এর স্টেজ গুলো ভালো মতো দেখবেন, ডিসিশন মেকিং এর মিস্টেক গুলো দেখবেন, এরর যেগুলো ছিল, আর কিছু ম্যাথ আমরা এখানে করিয়েছিলাম। স্টেপ গুলো কি, আমরা যদি একদম শর্টলি যাই, প্রথমে আমার যেটা করতে হয়, আমার ডিসিশন মেকিং এর মধ্যে আমাদের প্রবলেমটা বুঝতে হয়, আইডেন্টিফাই দ্য প্রবলেম। দেখেন অনেক সময় কিছু সিমটম থাকে, কিছু মানে সিমটম গুলো কি? সিমটম গুলো হলো যখন আমরা বুঝতে পারি না যে আসলে মেইন প্রবলেমটা কোন জায়গায়। তো ওই সিমটম গুলো থেকে প্রথম কাজ হলো কি আমার মেইন প্রবলেমটা আইডেন্টিফাই করা। যখন আমি প্রবলেমটা বুঝে যাই, তারপর কি করছি, আমি ওইটা রিলেভেন্ট ডেটা কালেক্ট করি। এরপর কি হচ্ছে, ওই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কিছু অল্টারনেটিভ বের করি। অল্টারনেটিভ গুলো বের করার পর আমি ওই অল্টারনেটিভ গুলোকে ইভালুয়েট করছি যে কোনটা আসলে ভালো হতে পারে। দেন আমরা একটা ফাইনাল ডিসিশন নিই। এরপর ডিসিশনটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি। তারপরে আমার যে ডিসিশনটা নেওয়া হয়েছে ওইটা আসলে কতটুকু ভালো বা খারাপ হয়েছে, ওইটা কিন্তু আমি আমার মার্কেট রেজাল্ট থেকে বা আমার রেসপন্স থেকে বলেন, আমার
আউটকাম থেকে আসলে আমরা কি করছি এটাকে ইভালুয়েট করছি। এই সমস্ত কাজ কিন্তু আমাদের ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে আমরা করেছিলাম। এরপর আমাদের যেটা আছে কিছু ডিসিশন মেকিং এরর বা বায়াসেস আছে। আমরা যদি এগুলো একটু শর্টকাট আপনাদেরকে বলি, কনফার্মেশন বায়াস কোনটা ছিল? অনেক সময় দেখা যায় কি আমরা নিজে যেটা মনে করছি ওইটাকেই বা আমার ম্যানেজার যেটা আসলে রাইট মনে করছে সে ওইটাকেই রিকনফার্ম করতে চায়। সে তখন কি করে? যারা তার সাথে সহমত প্রকাশ করে বা যারা তার সাথে এগ্রি করে শুধু তাদের থেকেই একটা কি করে সেকেন্ড ওপিনিয়ন সে নেয়। তাহলে এটা কি হচ্ছে? একটা কনফার্মিটি এররটা ঘটছে। এটাই হলো কনফার্মেশন বায়াস। অনেক সময় অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিকটা ঘটে। অ্যাভেইলেবিলিটি হিউরিস্টিক কি ছিল? এটা হলো আমরা কোন একটা ঘটনা বা কোন একটা ডিসিশন নেওয়ার জন্য হাতে যে ডেটা আছে, তথ্যাবলী আছে, ওটার বেসিসেই সিদ্ধান্তটা নিয়ে ফেলি। আবার দেখেন ওভার কনফিডেন্স বায়াস অনেক সময় কি থাকে আমরা নিজের এবিলিটিকে কি করছি যতটুকু না তার চেয়ে বেশি মনে করি। তখনও কিন্তু ওইটা এক ধরনের আমার মিস্টেক হয়ে যায়। এরপর অ্যাঙ্কারিং বায়াস, অ্যাঙ্কারিং বায়াস আমরা কিন্তু নৌকার নোঙরের এক্সাম্পল দিয়েছিলাম যে কি করি আমরা যেকোনো একটা ইনফরমেশনে অতিরিক্ত এমফাসিস বা গুরুত্ব দিয়ে ফেলি। যেকোনো একটাকে আমরা কি করছি আহ অতিরিক্ত ইম্পর্টেন্স দিচ্ছি। ইন জেনারেল এটা আসলে ফার্স্ট পিস অফ ইনফরমেশন যেটা এটাতেই হয়ে থাকে অ্যাঙ্কারিং বায়াসে। এরপর সাঙ্ক কস্ট ফলিসি হয় যখন আমরা ইনভেস্টেড রিসোর্স এর উপর বেস করে আমার ফাইনাল ডিসিশনটা নিই ফিউচারের জন্য প্রপারলি চিন্তা না করে। আমরা কি করছি? সাঙ্ক কস্ট ফলিসিতে আমরা ডিসিশনটা নিয়ে হলো কি আমার অলরেডি ইনভেস্টেড রিসোর্স এর উপর বেস করে। ঠিক আছে? এরপর যেটা আসে গ্রুপ থিঙ্ক। গ্রুপ থিঙ্ক কি জিনিস? গ্রুপ থিঙ্ক হলো যখন আমরা রাইট সিদ্ধান্ত নেওয়ার চেয়েও গ্রুপের শান্তি রক্ষা বা হারমোনি রক্ষাটাকে প্রায়োরিটি দিই। এরপর কি ছিল আমাদের হাইন্ডসাইট বায়াস। হাইন্ডসাইটটা কি ছিল? হাইন্ডসাইট হলো কোনো কিছু আসলে আহ হয়ে যাওয়ার পর আমরা মনে করছি যে জিনিসটা আরো বেশি প্রেডিক্টেবল ছিল। তাহলে অনেক সময় কি ঘটে যে আমরা দেখি না যে কেউ কোনো কিছু ঘটনা ঘটার পরে সে কি বলছে সে আগেই জানতো জিনিসটা এরকম হবে। তাহলে এটা কখন ঘটে? যখন সে আসলে যেটা হয়েছে তার দায়ভারটা নিতে চায় না। হাইন্ডসাইট বায়াস। এরপর দেখেন ফ্রেমিং এফেক্ট। একটা ইনফরমেশন আমরা কিভাবে ফ্রেম করছি, কিভাবে প্রেজেন্ট করছি ওইটা দ্বারাও কিন্তু অনেক সময় আমার ফ্রেমিং এররটা ঘটে যায়। আপনি দেখেন আপনি বলছেন গ্লাস আমার অর্ধেক ভরা বা আমার গ্লাস অর্ধেক খালি। দুইটা কিন্তু আমার দুই টাইপের কথা শুনতে মনে হচ্ছে। কিন্তু অর্থ কিন্তু আমার একই। কিন্তু আপনার প্রেজেন্টিং এর কারণে একটাতে আপনি পজিটিভ একটা ইমপ্যাক্ট পাচ্ছেন, আরেকটাতে নেগেটিভ। এটাই কিন্তু আমার ফ্রেমিং এফেক্ট। আরেকটা হলো এসকেলেশন অফ কমিটমেন্ট। এসকেলেশন অফ কমিটমেন্ট জিনিসটা কি? অনেক সময় দেখা যায় কি আমরা কোন ডিসিশন নেওয়ার সময় বা আমরা ম্যানেজাররা যেটা করে অনেক সময় কোন একটা প্রজেক্টের প্রতি তার অতিরিক্ত একটা কি থাকে লেভেল অফ কনফিডেন্স বা লয়ালটি থাকে। তখন দেখা যায় কি সে কোম্পানি রিসোর্স বলেন, সময় বলেন ওই প্রজেক্টের প্রতি তার পার্সোনাল কমিটমেন্টের জন্য অতিরিক্ত ব্যয় করতে থাকে। তখন কিন্তু আমরা যেটা দেখি ওটাকে আমরা এসকেলেশন অফ কমিটমেন্ট বলি। কারণ লজিক্যালি তো ওটা আমার বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাই না? তো এগুলো ছিল আমাদের বিভিন্ন টাইপের এরর। আর এরপর আমাদের ম্যাথ তো আমরা ক্লাসে করিয়েছি। ম্যাথ তো আসলে মুখে বলার কিছু নেই। আমরা কিন্তু খেয়াল রাখবেন আমরা ম্যাথ আপনাদেরকে করিয়েছি কিন্তু ৩ টাইপের। আমরা পার্সেন্টেজ চেঞ্জ এর ম্যাথ গুলো করিয়েছিলাম আপনাদেরকে। ব্রেক ইভেন এর ম্যাথ গুলো করিয়েছি। ROI এর অঙ্কগুলো করিয়েছি। ঠিক আছে? ম্যাথ কিন্তু আমাদের এগুলো ছিল। আবার আমরা কিছু কনসেপ্ট আপনাদেরকে পড়তে বলেছিলাম। এখানে পড়তে না, আমরা আসলে ক্লাসে ডিসকাস করেছিলাম। ওগুলো ছিল কি? আমাদের ডিসিশন ট্রি এর কনসেপ্টটা বলেছিলাম। আবার টাইম ভ্যালু অফ মানি, টিভিএম এর কনসেপ্ট আর প্যারেটো এনালাইসিস। এই ৩ টা আমরা জাস্ট কনসেপ্ট গুলো আলোচনা করেছিলাম। আমরা এগুলো কিন্তু ম্যাথে যাইনি। ঠিক আছে? আমাদের ম্যাথ কিন্তু এখানে ৩ টাইপেরই আমরা করেছি। আম আপনাদের কি মনে পড়ছে ক্লাসে এগুলো পড়ানো হয়েছিল? জি ম্যাম। ওকে। তো দেখেন আর কোন টপিকে কি আর দরকার নাকি আমরা কোয়েশ্চেন প্যাটার্ন এ চলে যাব? কোয়েশ্চেন প্যাটার্ন। ৪০ জন মানুষ থাকতে সারা শব্দ না করলে আমি কার সাথে কথা বলছি? জি ম্যাম। চলুন। ওকে। দেখেন আমরা যখন কোয়েশ্চেন প্যাটার্ন এর কথা বলবো আপনারা দেখেন আপনাদের আনসার করতে হবে ৪ টা কোয়েশ্চেন। ঠিক আছে? আপনাদের ৫ টা থেকে ইউ হ্যাভ টু আনসার এনি 4। তো একটু খেয়াল রাখবেন যেহেতু আপনাদের ২ সেকশন মিলিয়ে কোয়েশ্চেন করা হচ্ছে। এখানের মধ্যে আহ আপনারা আসলে মেইন কনসেপ্ট গুলা আপনাদের জানা থাকলেই ইউ ক্যান বি লাইক ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রপারলি আনসার দ্য কোয়েশ্চেনস। ঠিক আছে? কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে যে চাওয়াটা কি হচ্ছে। দেখেন আমরা ক্লাসে এক পার্সপেক্টিভে আলোচনা করেছি, হয়তোবা অন্য সেকশনে অন্য পার্সপেক্টিভে আলোচনা করা হয়েছে। জাস্ট মেক শিওর দ্যাট ইউ আর আন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন প্রপারলি। আপনি যখন কোয়েশ্চেন বুঝবেন আপনার কিন্তু আনসার
লেখা ইজি হয়ে যাবে। কনসেপচুয়াল কোয়েশ্চেন বেশি আসবে, এটা আপনাদেরকে আগে একটু বলা হয়েছিল। তো একটু খেয়াল রাখবেন কনসেপচুয়াল কোয়েশ্চেনে আসলে প্রশ্নটা কি চাওয়া হয়েছে। এখানকার যে জিনিসগুলো আসলে আমরা কনটেন্ট গুলো তো আসলে ২-৩ সেকশনে আমরা সেমই পড়েছি। সো জাস্ট কিপ ইন মাইন্ড যে আপনার মেইন পড়াটা কি। ঠিক আছে? আপনার দেখেন ৫ টা কোয়েশ্চেন থাকবে, ৫ টা থেকে ৪ টা আনসার করবেন। আপনাদের এরপরে ১ থেকে ৪ হলো আমার যদি ইলাবোরেট কোয়েশ্চেন থাকে, ৫ নাম্বার কোয়েশ্চেন যেটা, ওইটা একটা শর্ট নোটের কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? শর্ট নোটের কোয়েশ্চেন মানে কি? ওখানে হয়তোবা আপনাকে ৭ টা আ শর্ট নোটের অপশন দেয়া হলো। ওখান থেকে এনি ৫ শর্ট নোট আপনাকে ডিসক্রাইব করতে হবে। ঠিক আছে? ওইটা হলো ৫ নাম্বার কোয়েশ্চেন। আপনার কোন কোয়েশ্চেনই আমাদের ম্যান্ডেটরি করা থাকবে না। আমি আরেকবার বলি, আপনাদের মোট ৫ টা কোয়েশ্চেন থাকবে। ওখান থেকে এনি ৪ আপনাকে আনসার করতে হবে। কোন কোয়েশ্চেনই আমরা ম্যান্ডেটরি দিব না আপনাদেরকে। তো এই কারণে যেটা ভালো পারবেন ওইটা আনসার করবেন। এখানে দেখেন ৫ নাম্বার কোয়েশ্চেন যেটা, ওইটা হলো আপনাদের একটা মিক্সড চ্যাপ্টার মানে মিক্সড টপিক কোয়েশ্চেন। ওখানে যেটা হয় ওখানে আপনাদের কিছু শর্ট নোট লিখতে দেওয়া হবে ৫ নাম্বার কোয়েশ্চেনে। হয়তোবা আপনাদের কাছে ৭ টা অপশন দেয়া থাকবে। এনি ৫ শর্ট নোট আপনাকে আনসার করতে হবে। ঠিক আছে? তো এইরকম করে আপনার কোয়েশ্চেন প্যাটার্নটা গেল। শর্ট নোটের মধ্যে আপনি হয়তোবা জিনিসটা ডিফাইন করলেন। ওইটা নিয়ে হয়তোবা একটু এক্সাম্পল দিলেন। শর্টকাটে আসলে যতটুকু লেখা আরকি। ঠিক আছে? সময় মতো শেষ করার ট্রাই করবেন। আপনারা অনেক সময় দেখা যায় ১ম ২-১ টা প্রশ্নে মানে একটু বেশি সময় দিতে গিয়ে লাস্টের গুলোতে একদমই এমফাসিস দিতে পারেন না। যেহেতু প্রশ্ন ক্রিয়েটিভ আসবে, একটু হলেও মানে হয় না যে পুরোপুরি তো আসলে ক্রিয়েটিভ বলব না, আপনার কনসেপ্ট জানা থাকলে আপনি আসলে আনসার করতে পারবেন অমনি কোয়েশ্চেন। কিন্তু খেয়াল রাখবেন যে ১ম গুলোতে এমফাসিস দিতে গিয়ে লাস্টের গুলো আনসার করতে পারছেন না, ওই অবস্থায় যাতে পড়ে না যান। ঠিক আছে? আম আপনারা টপিক 1 তো ভালোমতো কুইজের জন্য পড়েছিলেনই। টপিক 2 ও ভালোমতো পড়বেন। এখানে আসলে বাদ দেওয়ার কোনো কিছু নেই। কিন্তু মনোযোগ দিয়ে পুরোটা পড়বেন আরকি। ঠিক আছে? কোয়েশ্চেন নিয়ে আর কোনো আম কনফিউশন আছে আপনাদের? ম্যাম কত মার্ক কোশ্চেন টোটাল? কোনটা রে বাবা? টোটাল কি 60 মার্কের হবে ম্যাম? না। টোটাল আপনাদের 20 মার্কেরই হবে। 20 মার্কের কোয়েশ্চেন হবে। ৫ টা থেকে ৪ টা আনসার করবেন। ঠিক আছে? ডিসিশন মেকিং এর পার্ট যেটা চ্যাপ্টার 2 এ ডিসিশন মেকিং এর পার্টে কিন্তু অনেক কিছু ডিসিশন মেকিং এর অঙ্কগুলো আছে, স্টেপ গুলো আছে, এরর গুলো আছে। ওগুলো ভালোমতো দেখবেন। ওখান থেকে একটা জিনিস আমি রাখার চেষ্টা করি সবসময়। আর বাকিগুলো আপনারা সবগুলো পড়বেন ওখান থেকে যেটা আসে। কারণ যেহেতু ২ সেকশন মিলিয়ে করা কোয়েশ্চেন আসলে কোনটাই বাদ দিতে বলার স্কোপটা আসলে হাতে নেই আরকি এখন। ঠিক আছে? কিন্তু ভালোমতো সবগুলো পড়বেন। আর প্রশ্ন বুঝবেন ওইটা হলো কথা। অনেক সময় আমরা দেখা যায় কি প্রশ্নের একটা পার্ট আনসার করে আরেকটা করি না। কিছু প্রশ্নে দেখবেন what, why ২ টা জিনিসই চাওয়া হচ্ছে। সো জাস্ট রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি এট ফার্স্ট। কোয়েশ্চেন আপনি প্রপারলি পড়লে তারপর কিন্তু আপনি আনসারটা করতে পারবেন। কোয়েশ্চেনের কোন পার্ট বাদ দিবেন না। ম্যাথ থেকে কত মার্ক আসবে? ম্যাথের যেটা আসলে ম্যাথ থেকে তো ইন্ডিভিজুয়াল বলা যায় না। ম্যাথ থেকে আসলে যেটা আপনার ক্লাসে কিন্তু আমরা একটা কথা বলেছিলাম যে আপনাদের ম্যাথের পার্টটুকু থেকে যদি আসো ম্যাথ বা ডিসিশন মেকিং স্টেপ কোন না কোন কিছু একটা মিক্স করে আসবে। ওখান থেকে আসলেও ৫ মার্ক, ৫ এর বেশি আসলে আসবে না। ঠিক আছে? আর ম্যাথ গুলো দেখবেন ২ সেন্টেন্সেরই অঙ্ক। তো এই অঙ্কগুলোতে আসলে এর চেয়ে বেশি মার্ক রাখাও জাস্টিফাইড আসলে খুব একটা না। কিন্তু ম্যাথের ওখানে থাকলেও ম্যাথে আসলে ফুল মার্ক ওই ৫ ও পুরা ম্যাথের না। ম্যাথের সাথে তো আমরা বলেছি না আরেকটা অ্যাডিশনাল পার্ট ও থাকবে কোয়েশ্চেনে। তাহলে ওই ২ টা মিলিয়ে ৫ ওরকম আরকি। ম্যাম ম্যাথ কি স্লাইডে সবগুলো নাকি কিছু টাইপ বাদ আছে? সরি? যে ম্যাম ম্যাথ কি স্লাইডে সবগুলো করবো নাকি হচ্ছে ক্লাসে যে ৩ টা টাইপ করেছেন ওই ৩ টা? আপনাদেরকে আমরা কিন্তু একটা কথা বলেছিলাম বাবা। অঙ্ক আমরা ৩ টাইপের ক্লাসে করেছি, তাই না? জি ম্যাম। যে আমরা পার্সেন্টেজ চেঞ্জ এর অঙ্কগুলো করেছি, ROI এর অঙ্কগুলো করেছি, আরেকটা কোনটার করেছিলাম? মনে আছে? প্রেসিশন মেকিং। হ্যাঁ? আমরা পার্সেন্টেজ করেছি, ROI করেছি, ব্রেক ইভেন এর করেছি। এই ৩ টাইপেরই আপনারা সূত্রগুলো ভালোমতো পড়বেন ও এগুলো থেকেই অঙ্কগুলো। আর বাকি ৩ টাইপের যেগুলো আছে ওগুলো কিন্তু আমরা ক্লাসে কনসেপ্ট গুলো আলোচনা করেছিলাম। ঠিক আছে? জি ম্যাম। যেগুলো কনসেপ্ট পড়তে বলা একটা জিনিস দেখবেন আপনাদের শর্ট নোটের যে ৫ নাম্বার কোয়েশ্চেনটা ওগুলো কিন্তু যেকোনো জায়গা থেকেই আসতে পারে। এই কারণে সবগুলোরই কনসেপ্ট গুলো কি চাওয়া হচ্ছে না চাওয়া হচ্ছে একটু ভালোমতো করবেন। কোন কিছুই আসলে একদম অমিট করে ফেলবেন না আরকি। ঠিক আছে? বেস্ট অফ লাক ভালোমতো এক্সাম দিয়েন। ইনশাআল্লাহ ভালো হবে আপনাদের। আর কোন কি জিজ্ঞাসা আছে আপনাদের? হ্যালো? না ম্যাম।
ওকে ম্যাম। তাহলে আমরা আজকের মতো র্যাপ আপ করে ফেলি। আপনাদের সাথে এতটুকু থাকলে একটু দাঁড়ান, আমি একটু আপনাদের রোল গুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিই। তাহলে আমার সেটা আইডেন্টিফাই করতে ইজিয়ার হবে। কমেন্ট করতে হবে না বাবা, আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আমার আছে আপনাদেরটা। অলরাইট, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। বেস্ট অফ লাক। ঈদ মোবারক। মোবারক ম্যাম। অনেক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।